আইয়া, কটা দিন মাকে তোমার কাছে রেখে গেলাম। তোমাদের বৌমার খুব শরীর খারাপ, কালই ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে। মাকে আমার কাছে রেখে যাচ্ছিস মানে? এখানে মা থাকবে কোথায়? আমার বাসায় তো বাড়তি তেমন কোনো ঘরই নেই। তাছাড়া তোর ভাবি বাচ্চা কাচ্চা আর সংসার সামলাতে সামলাতে তো সময় পায় না। তারপর আবার মায়ের দায়িত্ব নিতে হবে শুনলে তো সে আরো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। এই তো ফেলে দিলি আমাকে বিরাট সমস্যায়। এসব তুমি কি বলছো ভাইয়া? মিতু খুব অসুস্থ, ওর চিকিৎসা প্রয়োজন, ওকে হাসপাতালে ভর্তি করাতে হবে। তাই বাড়িতে মাকে দেখাশোনা করার মতো কোনো লোক নেই, সেজন্য কটা দিন মাকে তোমার কাছে রেখে যাচ্ছি। মিতু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেই মাকে আমি এখান থেকে নিয়ে যাব ভাইয়া। তুমি যে তোমার ভাইয়ের মিষ্টি কথায় গলে গিয়ে মাকে এখানে রেখে দিয়েছ, যদি তোমার ভাই আর মাকে নিতে না আসে তখন মাকে রাখবে কোথায়? একবার ভেবে দেখেছ? আমার তো মনে হয় মায়ের দায়িত্ব এড়ানোর জন্য তোমার ভাই আর ভাইয়ের বউয়ের এটা নতুন কোনো অজুহাত। তোমাকে আমি এত চেষ্টা করেও একটু বুদ্ধিমান বানাতে পারলাম না। আরে না, তুমি অযথাই বাজে চিন্তা করছো। তুহিন ওরকম ছেলেই না, ও মা বলতেই অজ্ঞান। না পারতেও মাকে এখানে রেখে গেছে। ওর বউ সুস্থ হয়ে গেলে দেখবে ঠিকই এসে ও মাকে নিয়ে যাবে। শোনো সোমা, আমি বলি কি, কটা দিনই তো ব্যাপার মাত্র, দয়া করে তুমি মাথা গরম করো না। শোন খোকা, আমি মনে হয় এখানে এসে তোদেরকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আমি এখানে আসতে চাইনি রে বাবা। আমি তুহিনকে এত করে বোঝালাম যে তুই মিতুকে চিকিৎসা করা, আমি বাড়িতে একা থাকতে পারবো। ছেলেটা একদম নাছোড়বান্দা, কোনো কথা শুনতে চায় না। বলল তোমার যদি বাড়িতে কোনো অসুবিধা হয় তোমাকে কে দেখাশোনা করবে, তাই জোর করে তোদের এখানে নিয়ে এসেছে রে। তোরা আমাকে নিয়ে এত চিন্তা করিস না বাবা, আমি তোদেরকে কোনো বিরক্ত করব না। এখন আমাকে একটু থাকার ঘরটা দেখিয়ে দে, শরীরটা ভীষণ ব্যথা করছে। ছি ছি মা, তুমি এভাবে বলছো কেন? আসলে তোমার বৌমার তো বাচ্চা কাচ্চা তার বাবার বাড়ি নিয়ে অনেক বড় পরিবার, সে এগুলো সামলাতে সামলাতে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তাই ওকে বোঝাচ্ছিলাম যে মিতু সুস্থ হয়ে গেলে তুহিন এসে মাকে নিয়ে যাবে। এখন চলো মা, মেহমানদের থাকার ঘরটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। শোনো, অতিথিদের থাকার ঘরটাতে মাকে থাকতে দেওয়া যাবে না। মা ফোন করেছিল, 2-1 দিনের মধ্যে আসতে পারে। আমাদের বারান্দার পাশে যে ছোট্ট রুমটা আছে, মাকে সেখানেই থাকতে দিই। চলুন মা, আপনাকে আমি সেই ঘরটা দেখিয়ে দিচ্ছি। যে কদিন থাকবেন আপনি সেখানেই থাকুন। শুনুন মা, যে কদিন থাকবেন আপনি এই ঘরটাতেই থাকবেন। দয়া করে ঘরটা নোংরা করবেন না। আমার আবার অপরিষ্কার অপরিচ্ছন্নতা একদম পছন্দ না। তুমি ওই ছোট্ট ঘরটাতে নিচে কেন মাকে থাকতে দিয়েছ? মা মুরব্বী মানুষ, মার বয়স হয়েছে, যদি অসুস্থ হয়ে যায় আবার তো আমাদেরকেই চিকিৎসা করাতে হবে। যেটা বোঝো না সেটা নিয়ে একদম কথা বলবে না। যদি বেশি আরাম আয়েশের মধ্যে রাখি তাহলে মা এখান থেকে যেতেই চাইবে না। আর অসুস্থ হয়ে গেলে সমস্যা কি? হাসপাতালে ভর্তি করিয়ে দিবে। তুহিন তো হাসপাতালেই আছে। এত রাত হয়ে গেছে, এখনো তো বৌমা খাবার দিয়ে গেল না। ভীষণ ক্ষুধা পেয়েছে। খোকা, ও খোকা। মা, ডাকছিলে? কিছু বলবে? হ্যাঁ, ডাকছিলাম রে বাবা। অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু একটা খেতে দে। ভালো করে খেয়ে নাও মা। তোমার বৌমা আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, ও একটু বেলা করে ঘুম থেকে উঠে। ও ঘুম থেকে ওঠার আগে ওকে কেউ ডাকলে ও ভীষণ বিরক্ত হয়। মা, তুমি দাদুকে টেবিলে খেতে ডাকলে না কেন? দাদুর খাবার রুমে পাঠিয়েছো কেন? আর দাদুকে ওই পচা রুমটাতে নিচে থাকতে দিয়েছো কেন? দাদুর কষ্ট হবে না? কষ্ট হবে না বাবা, দাদুকে তো আমি নিচে শুতে বলিনি, ডাক্তার নিচে শুতে বলেছে, সেজন্য দাদু নিচে শুয়েছে। আর দাদু আগের দিনের মানুষ তো, চেয়ার টেবিলে বসে খেতে পারে না, সেজন্য দাদুকে নিচে খেতে দিয়েছি। তুমি খাও বাবা, তোমাকে কি আরেকটা মাছ দেব? দাদুকে তো মাছ মাংসও দাওনি। ডাক্তার কি দাদুকে মাছ মাংস খেতে নিষেধ করেছে? তাহলে তো দাদু দুধও খেতে পারবে না। হ্যাঁ বাবা, দাদুর পেটের অসুখ তো, সেজন্য ডাক্তার দাদুকে দুধ মাছ মাংস খেতে নিষেধ করেছে। এখন তুমি তাড়াতাড়ি খাও তো, তোমার বাবা আমাকে ডাকছে, আমি একটু শুনে আসি। ছেলেটার সাথে এত গড়গড় করে মিথ্যা কথা বলছো কেন? মা এক টুকরা মাছ চেয়েছে, কত মাছ আছে, তাও তুমি মাকে এক টুকরা মাছ দাওনি। আবার ছেলেকে বলছো
ডাক্তার মাকে মাছ মাংস দুধ খেতে নিষেধ করেছে। এত মিথ্যে কথা বলা ঠিক না। বলেছি, বেশ করেছি। আমার সংসার আমাকে হিসাব করে চালাতে হবে। এভাবে প্রতিদিন মাছ মাংস খাওয়াতে গেলে সংসারের খরচ কত বেড়ে যাবে সেটা চিন্তা করেছ? তাছাড়া আমার ছেলে কত ছোট, তার তো খাওয়া দরকার। তাই তার ভাগে খাওয়া যেন কোনোভাবেই কম না পড়ে। আর এটা যদি তোমার পছন্দ না হয় তাহলে তোমার মাকে তুমি রান্নাবান্না করে খাও। আমি সারাদিন রান্নাবান্না করে তোমার মাকে খাওয়াতে পারবো না। এভাবে সারাদিন কাজ করতে গেলে আমার শরীরও খারাপ হয়ে যাবে। তখন আমারও চিকিৎসার জন্য তোমাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। তার থেকে তুমি এক কাজ করো, কয়দিন মাকে সেতুর বাড়িতে রেখে আসো। তুহিনের বউ সুস্থ হয়ে গেলে তুহিন সেতুর বাড়ি থেকে মাকে নিয়ে আসবে। বৌমা, আমি এসে মনে হয় তোমাদেরকে খুব অসুবিধায় ফেলে দিলাম, তাই না? তোমার যদি কাজকর্ম করতে অসুবিধা হয় সমস্যা নেই মা, তুমি চিৎকার চেঁচামেচি করো না। কাল সকাল থেকে সংসারের সব কাজ আমি করে দিব। রান্নাবান্না থেকে সব কিছু আমি করতে পারি মা। শুধু তুহিনকে এসব কথা বলো না। তারপরও তোমরা ঝগড়া করো না মা। ছোট বৌমাকে এত করে বললাম যে তোমরা চিন্তা করো না, আমি বাড়িতে একা থাকতে পারবো। তারপরও মেয়েটা শুনলো না, তুহিনকে বলে আমাকে এখানে পাঠিয়ে দিল। শুনবে কেন মা? আপনার ছোট বৌমা তো অনেক চালাক। সে নিজে বড় হতে চায় আর আমাকে সবার কাছে ছোট করতে চায়। সেজন্যই তো সে এই বুদ্ধি এঁটেছে। তা না হলে আপনি যখন বলেছেন আপনি পারবেন, তারপরেও সে এখানে আপনাকে পাঠাবার কী দরকার ছিল? তার উদ্দেশ্য হলো আমাকে সবার নজরে খারাপ করে নিজে মহৎ থাকা। সেজন্যই সে বুদ্ধি করে আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছে। না হলে আপনাকে তো সে সেতুর কাছেও পাঠাতে পারতো। না মা, তুমি অযথা ছোট বৌমাকে ভুল বুঝো না। ও আমাকে তোমাদের এখানে পাঠাতে চায়নি, ও আমাকে সেতুর কাছেই পাঠাতে চেয়েছিল। সেতু তার শ্বশুর বাড়ি যাবে, সেজন্য আমি সেখানে যেতে পারিনি। আর তুমি এত চিন্তা করো না মা, কাল থেকে আমি তোমার সংসারের সব কাজ করে দেব। তাও তুমি ছোট বৌমাকে ভুল বুঝো না, ও খুব ভালো একটা মেয়ে। ও আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে ও যত্ন করে। মা, দেখুন তো আপনি এটা কি করেছেন? আমার ছেলের এত দামি শার্টটা ধুতে গিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই শার্টটা আমি কত দিয়ে কিনেছি আপনি জানেন? বৌমা, আমি ইচ্ছে করে ছিঁড়িনি মা। কাপড় কাচতে গিয়ে হাত কাঁপছিল, হঠাৎ করে কলের সাথে খোঁচা লেগে গিয়েছে, তাই শার্টটা ছিঁড়ে গিয়েছে। তুমি এক কাজ করো, খোকাকে বলে আরেকটা শার্ট কিনে নিও মা। আপনার ছেলের আবার এত সামর্থ্য আছে নাকি যে এত দাম দিয়ে এই শার্টটা কিনবে? এটা তো আমার ভাই থাইল্যান্ড থেকে এনেছে। এত শখের শার্টটা আপনি ছিঁড়ে ফেলেছেন। না পারলে আমাকে বলতেন, আমার কাজ আমিই করতাম। সাহায্য করার নামে আমার কত জিনিস আপনি নষ্ট করছেন। প্লেট ভেঙে ফেলছেন, গ্লাস ভেঙে ফেলছেন, এখন আবার শার্টটাও ছিঁড়ে ফেলেছেন। আপনাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। ভাবি, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? মা মুরব্বী মানুষ, মার বয়স হয়েছে। মা কি এখন এত কাজ করতে পারে? না না না, তোমার কাছে তো আর মাকে এভাবে রাখা ঠিক হবে না। মা, আপনি বরঞ্চ এক কাজ করুন, আমার সাথে আমার বাসায় চলুন। কটা দিন আমার বাসা থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে মা, চলো। ছোট খোকা ফোন করেছিল, মিতু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। আমি কয়েকদিনের মধ্যে গ্রামে ফিরে যাব। যাবার আগে কটা দিন তোমাদের সাথেও থেকে যাই, আবার কবে আসি না আসি। আর বড় বৌমা, তুমি কিছু মনে করো না মা, আমার কারণে তোমার অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিও। রাজুর দিকে খেয়াল রেখো মা। তোমরা ভালো থেকো, আমি চললাম। ভাইয়া, তোমাদের জন্য গাছে তাজা তাজা সবজি আর ফল নিয়ে এসেছি। সাথে পুকুরে তাজা মাছও আছে। আর মা কোথায়? মাকে যে দেখছি না। মিতু প্রায় সুস্থ হয়ে গিয়েছে। মিতুর মাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই মাকে নেওয়ার জন্য পাঠিয়েছে। মা তো এখানে নেই রে। মেঝো আর মেঝোর বউ এসেছিল মাকে নেওয়ার জন্য। মা বেশ কয়েকদিন ধরে মেঝোর বাড়িতেই আছে। তুই মেঝোর বাড়িতে যা, ওইখান থেকেই মাকে নিয়ে যেতে পারবি। আর গাছের এই তাজা ফল আর শাকসবজি সাথে মাছ এনে তুই অনেক ভালো করেছিস। তোর ভাবি আর রাজু তো বাড়িতে নেই, তোর ভাবি তার বাবার বাড়ি গিয়েছে। আমিও ভাবছি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসব। তুই যখন এগুলো এনেছিস, এগুলোই নিয়ে চলে যাই। আমার শাশুড়ি আবার এগুলো খুব পছন্দ করে। সবাই মিলে অনেক মজা করে খেতে পারবো। মা, আপনি সংসারের কাজগুলো শেষ না করে এভাবে শুয়ে আছেন কেন? আপনি যদি এভাবে সারাদিন শুয়ে থাকেন
তাহলে আমার সংসারের কাজগুলো করবে কে শুনি? বৌমা, আমার শরীরটা ভালো না, কেমন যেন দুর্বল দুর্বল লাগছে, হাঁটতে পারছি না, মাথা ঘোরাচ্ছে। বড় ভাবির বাসায় তো দেখেছি আপনি সব কাজ ঠিক মতোই করেছেন, কই তখন তো আপনি দুর্বল লাগেনি, আর আমার এখানে এসে আপনি দুর্বল লাগছে। মেজো ভাবি, তুমি মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? দেখছো না মা অসুস্থ? তুমি মাকে কাজ করার জন্য জোর করছো? কই, মিতু তো কোনোদিন মাকে এক গ্লাস পানি ঢেলেও খেতে বলেনি। তোমরা এত খারাপ, ছি! আমি মাকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চলো মা। যাও যাও, নিয়ে যাও, আপদ বিদায় হলেই বাঁচে। যেভাবে বলছো মনে হচ্ছে মাকে দিয়ে সব কাজ আমি একাই করিয়েছি, বড় ভাবি এর থেকেও বেশি কাজ করিয়েছে। সংসারের শব্দ শুধু আমার আর বড় ভাবির। যাও, তোমার বউ যখন এত ভালো, তোমার বউয়ের কাছেই নিয়ে রাখো, আমাদের কাছে আনো কেন? তুহিন সাহেব কি বাড়িতে আছেন? তুহিন সাহেব, দয়া করে একটু সাড়া দিন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। আপনি কে জনাব? কার কাছে এসেছেন? এই গ্রামে আপনাকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। আমি আপনাদের এই গ্রামের না জনাব, আমি রসুলপুর গ্রামের জমিদার বাড়ি থেকে এসেছি। আপনার মায়ের নাম তো জাহানারা বেগম। ওনার বাবার বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে যে একটা ঝামেলা ছিল, সেটার সমাধান হয়ে গিয়েছে। উনি তো ওনার বাবা মার একমাত্র ওয়ারিশ, তাই ওনার বাবার সমস্ত সম্পত্তির মালিক উনি হয়ে গিয়েছে, যা এখন কোটি টাকার উপরে। তাই সেগুলো ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। হ্যাঁ তুহিন, এত আশ্চর্য হওয়ার কিছু নেই। উনি যা বলছেন সত্যি বলছেন। সত্যি সত্যি মা এখন বিপুল অঙ্কের টাকার মালিক হয়ে গিয়েছেন। ও আচ্ছা, আর সেই জন্য বুঝি এখন তোমরা সবাই মায়ের কাছে ছুটে এসেছো? মায়ের কাছে ছুটে এসেছি মানে? এ সমস্ত কি কথা বলছো? আমরা মায়ের সন্তান, আমরা মায়ের কাছে ছুটে আসবো না তো মায়ের কাছে ছুটে আসবে কে? এই নিন বুড়িমা, আপনার সম্পত্তির দলিলটা আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, যার বাজার মূল্য এখন 5 কোটি টাকা। আপনি চাইলে নিজেও সম্পত্তি ভোগ করতে পারেন, অথবা আপনার সন্তানদের মধ্যে বন্টনও করে দিতে পারেন। আমি এখন চলি বুড়িমা, যা কিছু করবেন ভেবেচিন্তেই করবেন। মা, এক কাজ করুন, আপনি আমার সাথে শহরে চলুন। গ্রামের এই সম্পত্তি রেখে কোনো লাভ নেই, তার থেকে বরঞ্চ গ্রামের এই সম্পত্তিগুলো বিক্রি করে আমরা শহরে একটা বাড়ি কিনে নিই। তাহলে দেখবেন আপনার আর কোনো কষ্ট হবে না, আপনি সারা জীবন পায়ের উপরে পা তুলে বসে বসে খেতে পারবেন। আমি আপনাকে অনেক আরামায়েশে রাখবো মা। মা, আপনি মেজোর কথা একদম শুনবেন না। দেশের যা পরিস্থিতি, তাতে শহরে বাড়ি কিনেও কোনো শান্তি নেই। তার থেকে বরং তো চলুন, আমাদের পরিবারের সবাই থাইল্যান্ডে চলে যাচ্ছে, আমরাও থাইল্যান্ডে চলে যাই। সেখানে যেয়ে আমরা অনেক আরামায়েশে থাকতে পারবো, আপনার নাতির ভবিষ্যৎটাও সুন্দর হবে। কি বলেন মা? থামো তোমরা, আমি তোমাদের কারো সাথেই যাব না। তোমাদের শ্বশুরের যে সম্পত্তি ছিল তা তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়ে গিয়েছে। এখন আর কেউ আমার কাছে কিছু পাবে না। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার বাবা মার সম্পত্তি। তাই এই সম্পত্তি আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারবো। আমি আমার এই সম্পত্তি তোমাদের কাউকে দিব না। আমি আমার এই সম্পত্তি কিছু অংশ দান করে দিব, আর বাকি অংশ আমি আমার ছোট ছেলে ও তার বউকে দিব। কারণ এরকম ছেলে আর ছেলের বউ যদি ঘরে ঘরে থাকে, তাহলে যুগে যুগে শাশুড়িরা মায়ের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে। তোমরা এখন এখান থেকে চলে যাও, আর কখনো আমার বাড়িতে আসবে না। আমি তোমাদের মুখও দেখতে চাই না।